মুকেশ আম্বানির ইনকাম আপনি এভাবে আন্দাজ করতে পারেন। আপনি যতক্ষণে এই ভিডিওটি দেখে শেষ করবেন ততক্ষণে মুকেশ আম্বানি 1,92,00,000 টাকা ইনকাম করে ফেলেছে অলরেডি। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র 10 মিনিটের মধ্যে প্রায় 2 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। আজ থেকে কয়েক মাস আগেই মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের চর্চা সব জায়গায় শোনা যাচ্ছিল। বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন সেলিব্রিটিরা এই বিয়েতে পার্টিসিপেট করে। বিশ্বের টপ পারফর্মার ক্রিকেটার ও ফিল্ম স্টাররা পার্টিসিপেট করে বিয়েটাকে জাঁকজমকে পরিপূর্ণ করে তোলে। আমরা সবাই জানি এইসব স্টাররা ফ্রিতে তো আসেনি, তারা এসেছে অনেক টাকার বিনিময়ে। শুধুমাত্র জাস্টিন বিবারের কথা বললেই বুঝতে পারবেন, জাস্টিন বিবার কয়েক মিনিট পারফরমেন্স করার জন্য অ্যাপ্রক্সিমেটলি 83 কোটি টাকা নিয়েছিল, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 117,83,00,000 টাকা। আর এখানেই সবার মনে একটা প্রশ্ন এসেই যায়, মুকেশ আম্বানি এশিয়ার সব থেকে ধনী লোক, এটা তো সবাই জানে, কিন্তু এত টাকার মালিক তিনি কিভাবে হলেন? 10,14,700 কোটি ভারতীয় টাকা। কি এমন সোর্স আছে যে তিনি এত টাকার ইনকাম করে এশিয়ার সবচেয়ে রিচেস্ট ম্যান এর খেতাব ধরে রেখেছেন? আর সবচেয়ে বড় কথা হলো, যেখানে এক ভাই উন্নতির চরম শিখরে পৌঁছাচ্ছে আর সেখানে আরেক ভাই দেউলিয়া হওয়ার পথে হাঁটছে। চলুন মায়াজীবের আজকের পর্বে মুকেশ আম্বানির সাকসেস স্টোরি উদ্ঘাটন করা যাক। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তবে আপনি চাইলে এমন একটা দিন কাটাতে পারবেন না যেখানে মুকেশ আম্বানিকে কোনো প্রফিট দেন না। তার টেলিকম সেক্টর হোক, পেট্রোলিয়াম, ক্রিকেট অথবা রিটেল সেক্টর, মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি সব জায়গাতেই বিরাজ করছে। দিনের কোনো না কোনো সময়ে মুকেশ আম্বানির বিজনেসের কোনো না কোনো প্রোডাক্টের সাথে আপনার মুখোমুখি হবেই। তবে এই সমস্ত সবকিছুই মুকেশ আম্বানি নিজে করেননি, বরং এই সবের পিছনে আছে তার বাবা ধীরুভাই আম্বানি। 1950 সালে ধীরুভাই আম্বানি গুজরাট থেকে ইয়েমেনে চলে যায় একটা ভালো জবের জন্য। সেখানে তিনি 8 বছর ধরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় একজন ক্লার্ক হিসেবে কাজ করেন, আর তিনি এই ব্যবসাটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। 8 বছর পর 1958 সালে তিনি আবার ভারতে ফিরে আসেন। তবে এবার তার কাছে একটা বিজনেস আইডিয়া ছিল। তিনি একটা বিজনেস স্টার্ট করেন যার নাম দেন রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। প্রথম দিকে এই আরসিসি কোম্পানি শুধুমাত্র স্পাইসিস মানে মশলার ব্যবসায় ইনভলভ ছিলেন। তিনি ইন্ডিয়া থেকে মশলা কিনে মিডল ইস্ট ও আফ্রিকা মহাদেশে এক্সপোর্ট করতেন, কেননা 8 বছর ধরে তিনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তাই তিনি এই ব্যবসায় অনেক এক্সপিরিয়েন্স ছিলেন, আর এই জন্য তিনি অতি দ্রুত সাফল্য পেতে শুরু করেন। তবে ধীরুভাই আম্বানি আরও কিছু করতে চেয়েছিলেন। তিনি ভাবলেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তো চলছেই, পাশাপাশি ম্যানুফ্যাকচারিং বিজনেস করলে কেমন হয়। 1966 সালে রিলায়েন্স টেক্সটাইল নামে একটা নতুন কোম্পানি চালু করেন। সেই সময় কটনের উপর ইন্ডিয়ান গভর্নমেন্টের স্ট্রিক্ট পলিসি ছিল, যার কারণে পুরো ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিপর্যস্ত হয়ে পড়ে। আর ঠিক এই সময় ধীরুভাই আম্বানি কটনের পরিবর্তে সিনথেটিক টেক্সটাইলের ব্যবহার শুরু করে দিলেন, অর্থাৎ কেমিক্যাল প্রসেসের মাধ্যমে পোশাক তৈরি করার কাজ শুরু করলেন, যা শুধু গভর্নমেন্ট পলিসি থেকে নিজেদেরকে রক্ষা করেনি, বরং পোশাক সস্তা হওয়ার কারণে বাজারে সিনথেটিক টেক্সটাইলস আরও পপুলার হতে শুরু করে। আস্তে আস্তে রিলায়েন্স ইন্ডাস্ট্রি বড় হতে শুরু করে। বড় বড় ইনভেস্টার্স ও সাধারণ জনগণও এতে ইনভেস্ট করতে শুরু করে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি এত বিশাল সফলতা পেয়ে গেছিল যে 1987 সালের ক্রিকেট বিশ্বকাপের টাইটেল স্পন্সরশিপ রিলায়েন্স ইন্ডাস্ট্রির হাতেই এসেছিল। কিন্তু ধীরুভাই আম্বানির কাছে একটা চ্যালেঞ্জ ছিল, আর তা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি রান করার জন্য যে পেট্রোকেমিক্যাল প্রয়োজন ছিল তা অন্য কোম্পানির কাছ থেকে কিনতে হতো। আর এই জন্যই তিনি নিজস্ব পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এভাবেই তিনি রিলায়েন্স পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন। 1986 সালে যখন ধীরুভাই আম্বানি অসুস্থ হয়ে পড়েন, তখন তার 2 পুত্র অনিল ও মুকেশ আম্বানি তার ব্যবসায় হেল্প করতে শুরু করেন। আর যতক্ষণ পর্যন্ত ধীরুভাই আম্বানি বেঁচে ছিলেন, তার 2 পুত্র একসাথে তার আন্ডারে মিলেমিশে কাজ করতেন। কিন্তু যখনই 2002 সালে ধীরুভাই মারা যান, তখন শুরু হয় নতুন এক সমস্যা। ধীরুভাই আম্বানি মৃত্যুর আগে তার সম্পত্তির বন্টন করে যাননি। তার মৃত্যুর সাথে সাথে যে সমস্যা তৈরি হয়েছিল তা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি কার আন্ডারে থাকবে। আর এই সমস্যা সমাধানের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রির বোর্ড অফ গভর্নরের বৈঠক ডাকা হয়। আর তাতে এই সিদ্ধান্ত উঠে আসে রিলায়েন্স ইন্ডাস্ট্রির বেশিরভাগ কন্ট্রোল মুকেশ আম্বানিকে দেওয়া হবে। আর এখান থেকেই শুরু হয় 2 ভাইয়ের মধ্যে মতবিরোধ। 2 ভাই একে অপরের সাথে ঝামেলা করতে শুরু করে আর নিজেদের মধ্যে কথোপকথন বন্ধ করে দেয়। কিন্তু তাদের মা অর্থাৎ ধীরুভাই আম্বানির ওয়াইফ এটা মেনে নিতে পারেনি। তাই তিনি সিদ্ধান্ত নেন 2 ভাইকে ব্যবসার অর্ধেক ভাগ করে দেবেন। আর এইভাবেই 2005 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
রিলায়েন্স অয়েল, রিলায়েন্স গ্যাস, রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, রিলায়েন্স ম্যানুফ্যাকচারিং মুকেশ আম্বানির ভাগে চলে আসে। অন্যদিকে রিলায়েন্স এনার্জি, রিলায়েন্স টেলিকম, রিলায়েন্স ক্যাপিটাল অনিল আম্বানির ভাগে চলে আসে। এভাবে দুই ভাইয়ের মধ্যে যে সমস্যা ছিল তার সমাধান তো হয়ে গিয়েছিল, কিন্তু তাদের দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলতেই থাকে। কখনো কখনো তো এই সমস্যা কোর্ট পর্যন্ত চলে গিয়েছিল। মুকেশ আম্বানি নিজের অংশের ব্যবসায় কঠোর পরিশ্রম করে আরও প্রোগ্রেস করতে শুরু করে। তার অংশে যে জামনগর পেট্রোলিয়াম রিফাইনারি ছিল, তিনি তার প্রোডাকশনকে বাড়িয়ে সেখানে স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস ইনস্টল করে দুনিয়ার সব থেকে বড় পেট্রোলিয়াম রিফাইনারিতে পরিণত করে। শুধু এটা নয়, এর সাথে নতুন একটা পেট্রোলিয়াম রিফাইনারি অ্যাড করে রিলায়েন্স পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির প্রফিট দ্বিগুণ করে ফেলে। এরপর মুকেশ আম্বানি রিটেল ইন্ডাস্ট্রিতে পা বাড়ায়, যার ফলে ভারতের এক রেভলিউশন তৈরি হয়। পুরো ভারত জুড়ে বিভিন্ন জায়গায় স্মার্ট বাজার নামে ডিসকাউন্টেড স্টোর ও সুপারমার্ট ওপেন করা হয়, যেখানে কনজিউমারদের সমস্ত জিনিসপত্র এক জায়গাতেই ডিসকাউন্টেড রেটে পেয়ে যায়। 2008 সালে যখন ভারতের সব থেকে বড় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচনা হয়, সেখানেও মুকেশ আম্বানি এন্ট্রি নেয়। সেই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব থেকে ব্যয়বহুল টিম মুম্বাই ইন্ডিয়ান্সকে কিনে নেয় তিনি। আর এই টিম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কয়েক বছর ধরে মোস্ট ভ্যালুয়েবল টিম ছিল। এমনকি করোনার সময়ে যখন খালি স্টেডিয়ামগুলোতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলাগুলো হয়েছিল, সেই সময়েও মুকেশ আম্বানির দল এই মুম্বাই ইন্ডিয়ান্স অনেক প্রফিট কামিয়েছিল। 2016 সালে মুকেশ আম্বানি টেলিকম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন। আর এটা এমন একটা সিদ্ধান্ত ছিল যেখানে ভারতীয় অন্যান্য টেলিকম ইন্ডাস্ট্রিগুলোকে একদম দমিয়ে দিতে চলেছিল। জিও নামে তিনি একটা মোবাইল নেটওয়ার্ক লঞ্চ করেন, যার মধ্যে আনলিমিটেড কলস, SMS, ইন্টারনেট সুবিধা জনসাধারণের জন্য একদম ফ্রি করে দেওয়া হয়। যার ফলস্বরূপ ভারতীয় জনসাধারণ অন্য নেটওয়ার্ক ছেড়ে রিলায়েন্সের জিও সিম নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে যায়, কেননা এখানে সবকিছুই ফ্রিতে পাচ্ছিল। দেখতে দেখতে জিওর ইউজার সংখ্যা দাঁড়ায় 45 কোটিতে। আর জিও যখন 5G নেটওয়ার্ক লঞ্চ করে, এই সংখ্যাটা আরও ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। এমনকি এই নেটওয়ার্ক দুনিয়ার সবচেয়ে বড় বড় কোম্পানিগুলোর সাথে 6G নেটওয়ার্কের উপরও কাজ করছে। জিওর সাকসেস এতটাই বিশাল ছিল যে অন্যান্য টেলিকম কোম্পানিগুলো জিওর উপরে কোর্ট কেস করে দেয়। তাদের কথা অনুযায়ী জিওর নিজের কনজিউমারদের সবকিছু ফ্রিতে দেওয়ায় মার্কেটে কম্পিটিশন জিরো হয়ে যাচ্ছে। এটা থেকে আপনি বুঝতে পারছেন জিও বাজারে অন্যান্য টেলিকম কোম্পানিগুলোকে কতটা আঘাত করেছিল। এরপর জিও কনজিউমারদের থেকে অল্প টাকা চার্জ করে কল, SMS ও ডেটা ফ্রিতে দেয়, যার ফলস্বরূপ অন্যান্য টেলিকমগুলো নিজেদের রিচার্জ প্ল্যান কমাতে বাধ্য হয়। আর এই জন্যই ভারতে অন্যান্য দেশের তুলনায় ইন্টারনেট অনেক সস্তায় পাওয়া যায়। 2024 সালে মুকেশ আম্বানি দুনিয়ার সব থেকে বড় মিডিয়া কোম্পানি বানানোর জন্য অ্যানাউন্স করে, যার জন্য আমেরিকান এন্টারটেনমেন্ট জায়ান্ট ডিজনির সাথে $8.5 বিলিয়ন কন্ট্রাক্ট সাইন করেন। আর এভাবেই মুকেশ আম্বানি ভারতের প্রতিটি সেক্টরে নিজের প্রভাব বিস্তার করে চলেছে। আজ মুকেশ আম্বানির টোটাল নেটওয়ার্থ প্রায় $121 বিলিয়ন, যেটা ভারতীয় টাকায় 10,14,700 কোটি টাকা আর বাংলাদেশি টাকায় প্রায় 14,43,000 কোটি টাকা। এই হিসেবে মুকেশ আম্বানি দুনিয়ার ধনী লোকের তালিকায় 11 নম্বরে আছেন। আর এই লিস্ট থেকে যদি আমেরিকান বিলিয়নিয়ারদের নাম হটিয়ে দেওয়া হয়, তাহলে বিশ্বের ধনী লোকের তালিকায় তিনি দ্বিতীয় নম্বরে থাকবেন। আর এটা তো জানা কথা, যার যত আয় তার তত ব্যয়। মুকেশ আম্বানির মুম্বাইয়ের ফেমাস অ্যান্টেলিয়া 27 ফ্লোরের একটা বিল্ডিং, যা প্রায় 37,000 স্কোয়ার মিটার্সের উপর দাঁড়িয়ে আছে। এখানে টেম্পল থেকে শুরু করে স্যালন, স্পা, জিম, মুভি থিয়েটার, হ্যালিপ্যাডের মতো সবকিছুর ব্যবস্থা আছে। এত কিছুর সাথে সাথে এখানে রয়েছে দুনিয়ার সব থেকে লাক্সারিয়াস কার্স কালেকশনের শোরুম। গত কয়েক মাস আগে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের কথা তো আপনাদের মনেই আছে। একটা এস্টিমেট মোতাবেক অনন্ত আম্বানির বিয়ের টোটাল খরচ ছিল 5,000 কোটি টাকা। আর এটা শুধুমাত্র একটা আন্দাজ, 5,000 হোক বা 10,000 কোটি, যার কাছে 10,14,700 কোটি টাকা আছে, তার থেকে 5,000 বা 10,000 কোটি টাকা বার করা মানে একটা জঙ্গল থেকে 2-4টে গাছ কেটে ফেলার সমান। আসল ফিগার তো কেউ জানেই না। একদিকে মুকেশ আম্বানি, যার কোনো টাকার অভাব নেই, অন্যদিকে তার ছোট ভাই অনিল আম্বানির কাছেও ছিল তার বাপের অর্ধেক সম্পত্তি, কিন্তু আজ তিনি দেউলিয়া হওয়ার পথে হাঁটছেন। এক্সপার্টদের মত অনুযায়ী অনিল আম্বানি একটা স্ট্র্যাটেজি ফলো করেছিল, যাতে তিনি বিভিন্ন সেক্টরে তাড়াতাড়ি গ্রো করতে পারে। এই স্ট্র্যাটেজির জন্য তার অনেক খরচা হয়ে যায়, কিন্তু যতটা খরচ হয়েছিল ততটা প্রফিট আনতে পারেনি।
আর দ্বিতীয় কারণ ছিল সাকসেসফুল ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে টক্কর নিতে যাওয়া। উদাহরণস্বরূপ বলা যেতে পারে টেলিকম কমিউনিকেশন সেক্টরে থাকা এয়ারটেল, ভোডাফোন ও জিওর মতো বড় বড় কোম্পানির সাথে অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশন টিকতে পারেনি। অবশেষে অনিল আম্বানি ব্যাংক্রাফট হয়ে পড়ে। আর তৃতীয় কারণ ছিল অনিল আম্বানির ইনভেস্টমেন্ট করার কৌশল ও পছন্দ দুটোই আগাগোড়া ভুল ছিল। আর সব থেকে বড় কথা, অনিল আম্বানির গ্রুপ কখনোই ডাইভার্স ছিল না। মানে এই গ্রুপের ইনকাম সবসময় হাই রিস্ক সেক্টরগুলোর সাথেই জড়িত ছিল, যেমন ইনফ্রাস্ট্রাকচার, টেলিকমিউনিকেশনস। যদি তার কোম্পানি বিভিন্ন সেক্টরের সাথে জড়িত থাকতো তাহলে বিপদ আসার সাথে সাথেই কোনো না কোনো সেক্টর থেকে সাপোর্ট পেয়ে যেত। এইসব সমস্যা ছাড়াও অনিল আম্বানি বিভিন্ন আইনি ইস্যুতে আটকে ছিল। রিলায়েন্স কমিউনিকেশন কোম্পানি কিছু টাকা এরিকসন কোম্পানিকে ফেরত দেওয়াচ্ছিল, যার কারণে এই মামলাটি মুম্বাই হাইকোর্টে চলে আসে। কোর্ট অনিল আম্বানিকে নির্দেশ দেয় 1 মাসের মধ্যে এরিকসন কোম্পানির সমস্ত ডিউ ক্লিয়ার করে দিতে হবে, আর যদি তিনি না করতে পারেন তাহলে তাকে 1 মাসের মধ্যে গ্রেপ্তার করা হবে। তবে শেষ মুহূর্তে বড় ভাই মুকেশ আম্বানি এরিকসন কোম্পানির টোটাল ডিউ ক্লিয়ার করে দেয় এবং অনিল আম্বানিও কোর্ট থেকে বেল পেয়ে যায়। আর এরকম করতে করতেই অনিল আম্বানির বর্তমানে টোটাল নেটওয়ার্থ 0 হয়ে যায়। আর এই স্টেটমেন্ট ইউকের কোর্টে তিনি জমা করেন, যখন একটা মামলায় কোর্ট তাকে 3টি চাইনিজ ব্যাংককে $719 মিলিয়ন ঋণ ফেরত দেওয়ার নির্দেশ দেয়। আশা রাখছি মায়াজীবের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।